নমস্কার। আকর চিত্র ও তপন মিত্র চ্যানেলে আবার আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আপনারা ভালোই আছেন। আজ আমি নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের বৃদ্ধাশ্রম নিয়ে লেখা এক অসাধারণ গল্প প্রতীক্ষালয়। এই গল্পটি নিয়ে আমরা হাজির হয়েছি। গল্পটি পাঠ করেছেন শ্রী সমীর ব্যানার্জি। আমরা কৃতজ্ঞ সুচিত্রা ভট্টাচার্যের পরিবারের প্রতি। তারা আমাদের এই গল্পটি পাঠ করার অনুমতি দিয়ে বাধিত করেছেন। তাহলে শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের গল্প প্রতীক্ষালয়। বাথরুম থেকে ফিরে দাঁতের পাটি দুটো আর খুঁজে পেলেন না উমানাথ। আশ্চর্য, খানিক আগেও চা বিস্কুট খাওয়ার সময় খুলে রেখেছিলেন টেবিলে। বিস্কুটের ডেলা দাঁতের খাঁজে বড় বেমক্কা জড়িয়ে যায়। লম্বাটে শরীর সামনে ঝুঁকে পড়ল। প্রাচীন কপালে আরও কিছু গলিঘুঁজি। গেল কোথায়? রাতে ডাঁটি ভাঙা কাপে পাটি জোড়া ভিজিয়ে রাখেন, সেখানে খুঁজলেন, নেই। ঘোলাটে জলে মরা পিঁপড়ে ভাসছে শুধু। বুকটা ছলছল করে উঠল। সময় নেই, আর এক মুহূর্ত সময় নেই। সকালের সূর্য রং পাল্টাতে শুরু করেছে। একটু পরেই এসে পড়বে ওরা। ওদের খবর এবারও বড় দেরিতে এসেছে, মাত্র ঘন্টাখানেক আগে, ব্রেকফাস্টের টেবিলে। সেই থেকে দোতলার চারটে বাথরুমে অবিরাম লাইন। একবার ঢুকতে পারলে সহজে সেই ভাগ্যবান বেরোতে চায় না। যে যাকে পারছে টপকে চলেছে এলো পাতাড়ি। অঘোষিত সেই হার্ডল রেসে লাস্ট বাট ওয়ান উমানাথ। বহু কষ্টে কোনার বাথরুমখানা খালি পেয়েছিলেন। অনেক দিন আগে ভাইজি একটা বিলিতি সাবান কিনে দিয়েছিল। সাবান নয়, এক মুঠো জুঁইয়ের জমাট নির্যাস যেন। বিশেষ বিশেষ দিন ছাড়া সেটিকে খরচ করেন না তিনি। আজ সাবান ঘষেছেন অনেকক্ষণ। ভাঁজ ভাঙা পাজামা পাঞ্জাবিও পরে এসেছেন বাথরুম থেকে। প্যাকাটি শরীরে লতপথ দোল খাচ্ছে যুবক পোশাক। দাড়ি আগেই কামিয়েছিলেন। সাদা রোয়া মুছে খানাখন্দ ভরা গাল চকচক করছে বৃষ্টি ধোয়া কলকাতার রাস্তার মতো। মুখ এখন দাঁত ছাড়া একেবারে বেমানান, বিশেষ করে ওদের সামনে। দাঁতবিহীন মুখে কথা বলতে গেলে শব্দগুলোকে ঠিক বাগে রাখা যায় না। মাড়িতে থুতুতে মিশে সব কেমন ভিজে ভিজে হয়ে যায়। উমানাথের দু চোখ ধোঁয়ায় ভরে গেল। চিরকালই প্রয়োজনের সময় আসল জিনিসটা হারিয়ে যায় তাঁর থেকে। কাঁপা হাতে বিছানা বালিশ হাতড়ালেন, টেবিল ঘাঁটলেন তন্ন তন্ন করে। সবই যে যার জায়গায় আছে। দেওয়ালে হেলানো গোল আয়না, ব্রাশ, চিরুনি, পিচ্চুলকোনোর প্লাস্টিক হাত, এমনকি বাইরে ভুলে রাখা পেট্রোল লাইটারটাও। একমাত্র দাঁতটাই কোন ম্যাজিকে অদৃশ্য হয়ে গেছে। দাগি আয়নায় উমানাথের তোবড়ানো মুখ অসহায়ভাবে নাচল খানিক। তেল চুপচুপ চুলকগাছা আঁচড়াতে ভুললেন। দুহাতে কোমর চেপে নিচু হলেন খাটের তলায়। ওভাবে মাথা গুঁজে কি খুঁজছেন উমাবাবু? আমার দাঁতটা। খাটের খাঁচায় আটকে থাকা মাথা নড়ল উমানাথের। দাঁত? উমানাথ এবার মাথা বাইরে আনলেন। তখনই সুপ্রকাশের চোখে চোখ পড়ল। বুড়ো ভেড়ার মতো হলদেটে চোখে খলবল করছে ধূর্ত হাসি। বুঝতে বাকি রইল না কিছু। আমি ভাবলাম বুঝি কি না কি হারালো আপনার।
সেদিন সিকি হারিয়ে যা হন্যে হয়ে মরছিলেন। উমানাথের ব্রহ্মতালু জ্বলে উঠল। চিতায় ঠ্যাং রেখেও ফিচলেমি করার অভ্যেস গেল না লোকটার। খাটে ভর দিয়ে আস্তে আস্তে কোমর সোজা করলেন। অনাথ মারিটপকে কিছু অবাধ্য বাতাস ছিটকে এলো। আমার দাঁত ফেরত দিন। সুপ্রকাশ পুরোপুরি না শোনার ভান করলেন। উমানাথ আর কিছু বলার আগেই তিনি চলে গেছেন জানলায়। সামনে টুকরো উজ্জ্বল আকাশ, সেদিকে চোখ রেখে ফিক করে হাসলেন। ভালো মতন জব্দ করা গেছে আজ উমা বাণিজ্যকে। কী হলো, শুনতে পাচ্ছেন না? উমানাথের শিরা ছিঁড়ে এবার ভাঙা কাশি বেজে উঠল। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। খুশিতে মাথা দোলাতে লাগলো সুপ্রকাশ। গলার ডগায় সুর কুলকুল। ছন্দে ছন্দে দুলি আনন্দে। জানলার নিচে সবুজ মাঠ। মাঠ না বলে ফালি ঘাস জমি বললেই মানায় বেশি। তারপরই উঁচু পাঁচিল। কম্পাউন্ডের এই পেছন ভাগ সবসময় নিঝুম। এই মুহূর্তে শরতের প্রথম রোদ গেঁজেল বুড়োর মতো ঝিম মেরে পড়ে আছে ঘাসের শরীরে। চারদিকে রোজকার অলস নীরবতা। জারুল গাছের শাখা মারিয়ে একটা দাঁড়কাক কর্কশ স্বরে ডেকে উঠল। সুপ্রকাশের গানের সুর থেঁতলে গেল যেন। কাকের চিৎকারের সঙ্গে উমানাথের গলার কোনো তফাৎ নেই। চিল্লক, যতবারে চিল্লিয়ে যাক। সেদিন ওদের সামনে বেইজ্জত করার সময় মনে ছিল না? ন্যাড়া মাড়ি নিয়ে সারাদিন ভক ভক করে মরো আজ। সুপ্রকাশ ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলেন জানলায়। এক একটা বড় ঘরে চারজনের থাকার ব্যবস্থা। মাথা কিছু একটা লোহার খাট, তেপায়া টেবিল, বসার টুল আর একখানা করে বেঁটে মতন আলমারি। বাড়তি ট্রাঙ্ক, সুটকেস যার যার নিজস্ব খাটের তলায়। হাঁটা চলার অসুবিধে হয় বলে বেতের চেয়ারগুলো সামনের টানা বারান্দায় সাজানো থাকে। লম্বা ঢাকা বারান্দায় ষাট চেয়ারা আরামকেদারা। সেখানে বসেই এ বাড়ির মানুষগুলোর সময় কেটে যায়। এ ঘরের আর দুজন তো দিনরাত পড়ে থাকেন বারান্দাতেই। এখন অবশ্য জয়মোহন ঘরে। জানলার ডান দিকের কোণে তাঁর আস্তানা। চার কোণে চার মানুষ যে যার মতো সংসার সাজিয়ে বসেছেন। নিজস্ব এলাকার দেয়াল জুড়ে গজাল আর পেরেকের জঙ্গল। দূরে সরে যাওয়া আত্মজনের বিবর্ণ ছবিতে সেজে আছে পাঁশুটে দেয়াল। জানলার ঠিক উল্টো দিকে দেয়ালের মাঝামাঝি ক্যালেন্ডারে ঝুলছে লাস্যময়ী এক জাপানিজ বিমান যুবতী। জয়মোহন খুব মন দিয়ে খেলার খবর পড়ছেন। এবছর বিশ্বকাপে আর্জেন্টিনার মারাদোনাকে নিয়ে বেজায় মাতামাতি চলছে। আগেরবার ইতালির একজন ছিল সবার চোখের মণি, রশিনা কি যেন নাম ছোকরার। গতবার বিশ্বকাপ ফাইনালটা তিনি নিচে অফিস ঘরের টিভিতে রাত জেগে দেখেছিলেন। এবারে শরীরে আর অতটা ক্ষমতা নেই। খবরে কাগজই ভরসা। একসময় নিজেও নামী খেলোয়াড় ছিলেন। নেহাত পেটের রোগ কবজা করে ফেলেছে, নইলে এখনও যুগের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার মতো মনের জোর তাঁর আছে। প্রায় রাতে স্বপ্ন দেখেন বুটের ডগায় ফুটবল চেপে হাওয়ার আগে জালের দিকে ছুটে চলেছেন। গজা ঘোষ ল্যাং মারল পেছন থেকে, হুমড়ি গিয়ে পড়তে গিয়েও সামনে নিলেন। আবার ছুটছেন, এবার সামনে শুধু গোলকিপার। ফুসফুসে বাতাস ভরে তিনি কিক মারলেন, গোল! স্বপ্নটা দেখলেই নতুন করে দেহে বল ফিরে পান। এদিক সেদিক বেরিয়ে পড়েন। তখন এরিয়ানে খেলার সময় একবার শিরদাঁড়ায় জোর চোট পেয়েছিলেন। সেই আঘাত এখনও যন্ত্রণা দেয়। বেশি দূর হাঁটতে পারেন না। উমানাথের একটানা চিৎকারে জয়মনের মেজাজ বিগড়ে গেল। ই করে লোকগুলোর বিন্দু মাত্র স্পোর্টসম্যান স্পিরিট নেই। পথ আটকাচ্ছে তো কি আছে, ড্রিবল করে বেরিয়ে যান বাপ। এই সংসারে প্যান পেনে মানুষদের কোনো জায়গা নেই। সুপ্রকাশেরও বলিয়ারি, খেলতে নেমে শুধুই ফাউল আর ফাউল। অসহ্য।
জয়মোহন ঘুরে বসলেন। আনফেয়ার গেম তিনি কোনোদিনই পছন্দ করেন না। যদিও ওরা আসবে শুনেই তড়িঘড়ি মাথায় তুপে নিয়েছেন কলপ। পেছন দিকে একটু চুল খামচা খামচা ভাবে সাদা হয়ে আছে, ঘর থেকে কেউ লক্ষ্য করেনি, কিংবা বেরিয়ে পড়লেও দেখিয়ে দেননি। আসলে তার সম্পর্কে এখানে অনেকেই ঈর্ষাপরায়ণ। জয়মোহন অবশ্য তো আক্কা করেন না, সবসময় নিজেকে সাজিয়ে গুজিয়ে তরতাজা রাখতেই ভালোবাসেন। প্রতিবারের মতো ছাই রং ফুল প্যান্ট আর সাদা স্পোর্টস গেঞ্জি পরে তৈরি হয়েছেন। অসুস্থ সেবে সেজা নেওয়ার থেকে স্মার্টভাবে ওদের সামনে দিয়ে হেঁটে চলে বেড়াতে বেশি ভালো লাগে। তিনি জানেন রোগা ভোগা মানুষদের থেকে সবল পুরুষেরা চিরকালই বেশি আকর্ষণীয়, এমনকি ৭৫ বছর বয়সেও। উমানা চেঁচিয়ে চলেছেন বিরক্তিতে। কি শুরু করেছেন আপনারা? হ্যাঁ, এটা কি চিড়িয়াখানা? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না সুপ্রকাশবাবুর কাণ্ডটা? উমানা ডুকরে উঠলেন। আরে দিয়ে দিন না মশাই, কি ছেলে মানুষই করছেন। দেব না, দেব না। সুপ্রকাশ দুয়ার তুলে গৌরাঙ্গ নৃত্য করে নিলেন। আগের বারের কথা মনে নেই? ও, আপনি তার প্রতিশোধ নিচ্ছেন না তো কি? ভালো মতনই জানেন ওই কাকাতুয়াটাকে দেখলে আমি পাগল হয়ে যাই। ও যেই এসে বসলো আমার কাছে, হিংসে পুড়ে গেলেন আপনি। কখনো না, ওই কটকটিটাকে আমার আদৌ ভালো লাগে না। আমি তার থেকে ছোট্ট মুনিয়া পাখিটা অনেক সুন্দর, কি চমৎকার কথা বলে, আর কি অপূর্ব শরীরের ভঙ্গিমা। উমানদের গলা একটু করে খাদ নেমে গেল। আসলে আপনার ন্যাকামো আমার সেদিন সহ্য হয়নি, তাই আপনাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। ও কি আমার টিচার এলেন রে! সুপ্রকাশ ভেঙচি উঠলেন। কিছুতেই ভোলা যায় না সেদিনের অপমান। সাদার উপর লাল কালোয় টিপ টিপ লাল সালোয়ার কামিজ পরেছিল সে। কি অপরূপ যে দেখাচ্ছিল! স্বচ্ছ ওড়না, বাতাসে তীর তীর পাথরের মতো আছড়ে পড়া ঝর্ণার বাষ্প যেন আটকে রেখেছে নরম বুক দুটোকে। বেতফল ঠোঁট টুকটুকে লাল, পালক পালক ভুরুর মাঝে এক বিন্দু টিপ। চিকন চুল দামাল ঢেউ হয়ে ফুলে উঠছে। সেই ঢেউয়ের ধাক্কায় টালমাটাল হয়ে উঠেছিল সুপ্রকাশের ৮১ বছর বয়সটা। বুকের ভিতর জমাট বাঁধছিল দানা দানা কষ্ট। ও নির্ঘাত নকুলেশ্বরের কাছে যাবে, কিংবা উমানাথ। সুপ্রকাশ তাড়াতাড়ি চশমাটা লুকিয়ে ফেলেছিল বালিশের তলায়। আতস কাঁচ চশমা, খুলতেই চারিদিক শুধু ঢাকা চাকা চাকা কুয়াশা। অনেক দিন তাঁর কাছে কেউ আসে না। ছেলে মেয়ে, বউ, জামাই, নাতি নাতনি, কেউ না। আরেকজন তো মুখ ফিরিয়ে চলে গেছে অনেক দিন। সেই কবে কাকাতুয়া নকুলেশ্বরের দিকেই যাচ্ছে। পাখির পায়ের মতো হাতের আঙুলগুলো বিছানায় এলোপাতাড়ি পাক খেয়েছিল সুপ্রকাশের। আমাকে আজকের কাগজটা একটু এগিয়ে দেবে? ও শিওর। কাকাতুয়ার সঙ্গে সঙ্গে পাশে এসেছে। কোন অচিন দেশের যে আতর মাকে এরা। সুপ্রকাশ গলা নামিয়েছিলেন। আমার চশমাটা ঠিক খুঁজে, বেশ তো, আমি আপনাকে নিউজ পড়ে শোনাচ্ছি। কোন জায়গাটার খবর শুনবেন বলুন? পলিটিক্স, গেমস, এডিটোরিয়াল? সুপ্রকাশ ঢোক গিলছিলেন। গলার কাছে উঠে আসা কফের টুকরোগুলো গিলবার চেষ্টা করছিলেন প্রাণপণে। যখন তখন গলায় কেন যে বিশ্রী জমাট ডেলা বেঁধে যায়। সে উদ্বিগ্ন চোখে তাকালো। কী হলো আপনার? ফিলিং আনইজি? সুপ্রকাশ কোনো রকমে ঘাড় নাড়লেন। ঠিক তখনই ওপাশের বিছানা থেকে শেয়ালের মতো হেসে উঠলেন উমানাথ। কেন মিছে মিছে মিথ্যে কথা বলছেন মশাই? সুপ্রকাশ বৃথায় কটমট চাকালেন। বাঁধানো দাঁত বিকশিত করে উমানাথ বলে চলেছেন, নিজের চোখে দেখলাম চশমাটা লুকিয়ে
ফেললেন বালিশের তলায়। কাগজ আপনি দিব্যি পড়ে নিতে পারেন। কেন বেচারিকে অযথা? হাসির দমকে কাকাতুয়া মুনিয়ারা তখন ভেঙে ভেঙে পড়ছে জলপ্রপাতের মতো। নতুন করে জ্বালা বুকের ভেতর। সুপ্রকাশের ঘাড় শক্ত হলো। গটগটিয়ে বেরিয়ে এলেন বাইরে। এগার ওগারের বেশ কয়েকজন সেজে গুজে বসে গেছেন বারান্দায়। প্রতিটি উৎকণ্ঠিত মুখে অন্যমনস্কতার মুখোশ। কোনার ঘর থেকে আদিনাথ কচ্ছপের গতিতে এগিয়ে আসছেন। বারান্দাটুকু পার হতে পাক্কা 20 মিনিট লাগে। পার্কিনসন ডিজিজে আগে হাত মাথা কাঁপত, ইদানিং সে কাঁপন শরীরেও ছড়িয়েছে। সুপ্রকাশ একেবারে রেলিংয়ের ধারে বসা নকুলেশ্বরের পাশে গিয়ে দাঁড়ালেন। ভুর ভুর করে আফটার শেভের গন্ধ বেরোচ্ছে নকুলেশ্বরের শরীর থেকে। সারা গায়ে লোশন মেখেছে নাকি? সুপ্রকাশের নাক কুচকে গেল। বেটা হাড় কিপটে। কবে কোন নাতনি একটা শিশি লোশন দিয়েছিল, এখনও পুষে রেখেছে সেটাকে। পাছে কেউ ভাগ চায় তাই লুকিয়ে মাখে। দেখো কুঁজোর চোখ দেখো, হ্যাঁ, চিত হয়ে শোয়ার শখ। গায়ে যার চাকা চাকা এক্সিমা, গালজোড়া খোঁচা খোঁচা দাড়ি, সে কিনা আমাকে আফটার শেভ। সুপ্রকাশের পেট থেকে কিছু বুদগুলো শব্দ ছিটকে এলো। নকুলেশ্বর ফিরেও তাকালেন না। যেমন ছিলেন বসে রইলেন চোখ মুজে। বারান্দার মুখোমুখি লোহার গেটের সামনে ঝলমল করছে অন্য পৃথিবী। ঘড়ির কাঁটায় 8 ছোঁয়ার আগেই ব্যস্ততা নেমে গেছে মানুষের দুনিয়াতে। ধাতব উল্লাসে চারিদিক তোলপাড় করে ছুটে বেড়াচ্ছে বাস, মিনিবাস, ট্যাক্সি, লরি। সুপ্রকাশ নাকের উপর চশমা তুলে ধরলেন। এখান থেকে বাইরের মানুষগুলোকে পরিষ্কার দেখা যায় না। মনে হয় বৃষ্টি ভেজা চলন্ত কাঁচের ভেতর দিয়ে সব কিছু দেখছেন বুঝি। সবুজ গেট খুলে গেল। একটা অ্যাম্বাসেডর ঢুকছে ভেতরে। সুপ্রকাশ ঝুঁকলেন। এত সকালে ডাক্তারের গাড়ি কেন? তপনজ্যোতির অবস্থা কি তবে আরও খারাপ হলো? 3 5 ধরে নিচের সিক রুমে মৃত্যুর সঙ্গে অসম লড়াই চালিয়ে যাচ্ছে তপনজ্যোতি। ক্রনিক ব্রঙ্কিয়াল পেশেন্ট। মাঝে মাঝে ফুসফুস বিকল হয়ে যায়, রক্তপ্রবাহ থমকে যায়, মস্তিষ্ক ঘুমিয়ে পড়ে। এবার বাড়াবাড়িটা বেশি হয়ে গেছে। আর বোধহয় বেচারিকে রাখা গেল না। সুপ্রকাশ শঙ্কিত চোখে গাড়ি থেকে ডাক্তারের নামা দেখলেন। মাস কয়েক আগে ঋষিকেশ চলে গেছেন, তারপর আবার এই। সুপ্রকাশের গায়ে কাঁটা দিয়ে উঠল। শেষ স্টেশনের ওয়েটিং রুমে ফিরতি গাড়ির জন্য অপেক্ষা করছেন তাঁরা সকলেই। কার যে কখন গাড়ি এসে পড়ে। সুপ্রকাশ সোজায় দাঁড়ানোর চেষ্টা করলেন। না, আজই তাঁর কাকাতুয়াকে চাই, আজই। এখনই চাদর ঢেকে শুয়ে পড়বেন। তার সর্দির ধাত আছে, যখন তখন জ্বর আসতেই পারে। কেউ অসুস্থ হয়ে থাকলে ওরা তার কাছে আগে যায়। গাঢ় নীলাম্বরী পরে কে এসে দাঁড়ালো তার সামনে? মুখে রহস্যের পর্দা। আপনি কি ব্যস্ত আছেন? আমি আপনার সঙ্গে গল্প করতে এলাম। নকুলেশ্বর ফ্যাল ফ্যাল তাকিয়েছিলেন। সে নিজেই চেয়ার টেনে বসল। কী বই পড়ছিলেন? 1000 বছরের ওপার থেকে একটা পুরনো চেনা গন্ধ নাকে ঝাপটা মারছে তখন। নকুলেশ্বর কাঁপা গলায় জিজ্ঞাসা করেছিলেন, কে তুমি? আপনার একজন বন্ধু। কোত্থেকে এলে? আমরা এসেছি ব্যাপটিস্ট কলেজ থেকে। দিঘির জল ঝিরঝিরিয়ে হাসল। আমার বাড়ি নিউ আলিপুরে। তুমি বানিয়ে বলছো, অন্য কোথাও থেকে এসেছো তুমি। তোমার সঙ্গে কার খুব মিল। কাজল জল থমকে গেল। এ দৃষ্টিও বড় চেনা। নকুলেশ্বরের ভীষণ ইচ্ছে করছিল ওর হাতে একবার হাত রাখার। নদী নালা ভরা শীর্ণ হাতে শিরশির অনুভূতি। কিছুতেই সাহস হয়নি। ছুলেই যদি মিলিয়ে যায়। নকুলেশ্বর উঠে দাঁড়ালেন। নিচের অফিস ঘরের ওদিক থেকে মুরাম বিছানো রাস্তা ধরে তাদের হোমের নতুন বাসিন্দা দীপনারায়ণ গেটের দিকে যাচ্ছে।
টাটকা টাটকা এসেছে, এখনও তাই সকাল বিকেল পোস্ট অফিসে যায়। কাদের যে এত চিঠি লেখে। প্রথম প্রথম তিনিও লিখতেন, ছেলেকে, মেয়েকে, পরিচিত আত্মীয় বন্ধু সকলকে। তারপর ধীরে ধীরে ওই ছোকরাও বুঝে যাবে কিছুদিন পর। হ্যাঁ, নকুলেশ্বরের কাছে 60-এর কোঠা ছুঁয়ে থাকা বৃদ্ধটি ছোকরা তো বটেই, এখনও যে ওর নাড়ি শুকোয়নি। বোকার মতো বারবার সংসারের গর্ব আঁকড়ে ধরতে চায়, জানে না একবার বাতিল হয়ে গেলে। নকুলেশ্বর দুহাতে মুখ ঢাকলেন। শেষ পর্যন্ত সে আজ আবার আসবে তো? তাকে যে অনেক কথা বলার আছে। শেষ জীবনে এত বেশি কথা জমে বুকে। নকুলেশ্বর চেয়ার ছেড়ে উঠলেন। পাশের ঘরে সতীকান্ত একেবারে কোনায় ছায়া ঘেঁষে নিথর বসে, দু চোখ সামনের রাস্তায় স্থির। তার পাশে গিয়ে দাঁড়ালেন। আজ কোন কলেজ থেকে আসবে জানেন? সতীকান্তর চোখের পাতাও কাঁপল না। ইদানিং কান দুটো পুরোপুরি গেছে। নকুলেশ্বর গলা চড়ালেন, ও মশাই, কিছু কি শুনছেন? আজ ওরা কোত্থেকে আসবে? সতীকান্তর দড়ি দড়ি আঙুল কানের কাছে পাখার মতো মেলে গেল। আমাকে কিছু বলছেন? বলছি, আজ কোন দল আসবে? ব্যাপটিস্ট কলেজ না লন্ডন মিশন? ওই হলুদ প্রজাপতিটা আমার বেশ লাগে। ধ্যাত্তেরি, আপনার প্রজাপতির কথা কে জানতে চায়? নীলপরিদের ঝাঁকটা কি আজ আসবে? ও আমার মাথায় হাত বুলিয়ে দেয়। সতীকান্তর চোখে আলো জ্বলে ওঠে, গ্লাসের জলে ফুল সাজায়। ও আমাকে একটা ফুলদানি দেবে বলেছে। সেদিন বিছানার চাদরও পাল্টে দিয়েছিল। সে তো আপনি মুতে ফেলেছিলেন, তাই। নকুলেশ্বর ধৈর্য হারালেন। দামড়া বুড়ো শখ দেখো না, রোজ রাতে যার বিছানা ভেজে। সতীকান্তর গিলে করা মুখের চামড়া থিরথিরিয়ে উঠল। কিছু বললেন না। প্রবল বিতৃষ্ণায় মুখ ফিরিয়ে নিলেন নকুলেশ্বর। উঁচু পাঁচিলের ওপার থেকে এক ঝাঁক পড়ি উড়ে আসছে ভেতরে। লাল, নীল, মভ, ম্যাজেন্টা, নানান বর্ণের ঝিলমিল পড়ি। তাদের ডানায় শব্দ বেজে উঠল, ঝুমঝুম ঝুমঝুম। নাচতে নাচতে তারা সব অফিস ঘরের দিকে যাচ্ছে। দোতলার চেয়ারগুলো নড়ে চড়ে উঠল। পুরনো শরীরগুলো টান টান ভাব। ওরা এসে গেছে। পুরীর লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে খাবার ঘরে ঢুকছেন শিবসুন্দর। 23 বছর আগে বানানো বার্লিংটনে স্যুটের বোতাম খুলে বাদামি কোট ঝুলে পড়েছে হাঁটু বরাবর। লাল টাইয়ের বাঁধন আলগা। শিবসুন্দর আর চোখে দেখলেন হাতে কপাল টিপে টেবিলে চুপচাপ বসে আছেন নকুলেশ্বর। এখনও খাবার আসেনি। প্রকাণ্ড টেবিলে রোজগার মতো প্লেটগুলো উপুড় হয়ে শুয়ে। শিবসুন্দর নিঃশব্দের চেয়ার টেনে বসলেন। কাকতাড়ুয়া চেহারা সামান্য বেঁকে গেল। নকুলেশ্বর মুখ তুললেন। চোখাচোখি হতে হাসার চেষ্টা করলেন দুজনেই। হাসি ঠিক ফুটল না টোটে। চোয়ালগুলো ফাঁক হলো মাত্র। আপনার ঘরে আর সবাই খেতে এলো না? আসবে। নকুলেশ্বরের গলা ভেসে রইল বাতাসে। 12টা কি বেজে গেছে? কোটের হাতা আলতো গুটিয়ে ঘড়ি দেখলেন শিবসুন্দর। 5 মিনিট বাকি। নকুলেশ্বর প্রশ্ন করেই তার যার গেলা জানলার বাইরের দিকে তাকিয়েছেন। 12টা বাজলো কি বাজলো না সে খবরে এখন আর কোনো আগ্রহ নেই তাঁর। নেহাত প্রশ্ন করতে হয় তাই করা। সকালে সূর্য গড়াতে গড়াতে মাঝ আকাশে তখন আগুনের পিণ্ড। পৃথিবীর কোলে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড উত্তাপ। নকুলেশ্বর দু চোখ ছোট করে বাইরের পৃথিবীটাকে দেখার চেষ্টা করলেন।
ধাঁধালো আলোয় কিছুই স্পষ্ট বোঝা যায় না। মাঝে মাঝে তীব্র আলোতেও সব কেমন ঝাপসা হয়ে যায়। পিছনের কৃষ্ণচূড়া গাছটাকেও ভালো করে দেখতে পেলেন না তিনি। হতাশ মুখে দৃষ্টি ফেরালেন। আলো থেকে অন্ধকারে এসে চোখের উপর ছোট বড় অজস্র গোলক ধাঁধা। আরও 4-5 জন কখন নীরবে ভেতরে এসে গেছেন। কেউ কারুর সঙ্গে কথা বলছেন না। নিথর বসে আছেন যে যার চেয়ারে। একজন অ্যাটেন্ড্যান্ট ঘরে এলো। আপনাদের খাবার লাগাবো? কেউ উত্তর দিলেন না। কিছু ফোঁস ফোঁস নিঃশ্বাসের শব্দ শোনা গেল শুধু। খাবার হাতে আরও 2 জন অ্যাটেন্ড্যান্ট ঘরে এলো। টেবিলের উপর যান্ত্রিকভাবে সাজিয়ে দিল ভাত, ডাল, সবজির পাত্র। সুপ্রকাশ টেরিয়ে তাকালেন। বড় কাঁচের বাসনে টলটল করছে মুরগির ঝোল। খসখস জিভ নড়ে উঠল। আজ আবার মুরগির ঝোল দেয়া হয়েছে। সুপ্রকাশ ঘরে যেতে অর্ধেকটা চোখ খুলে গেল নকুলেশ্বরের। এতক্ষণ চোখ বুজে হাঁপিয়ে উঠেছে। উপায় কি? সামনে এলেই যা আবল তাবল বকে। এই বক্তৃতাটিকে একটুও তাঁর পছন্দ নয়। সাবধানে চোখে চশমা লাগিয়ে ঘড়ি দেখলেন। ঘড়ির কাঁটা কিছুতেই নড়তে চাইছেন। আলতোভাবে গালে হাত বোলালেন। মনটা ফের খুঁতখুঁত করছে। কিছুতেই গাড়িটা কামিয়ে ওঠা গেল না। ডুমো ডুমো গোটায়, মুখ বেয়াড়া, কেমন ফুলে রয়েছে। আগে সময় পেলে সামনে সেলুন থেকে নয় সাবধানে কাটিয়ে আসতেন। লালচে দানার মতো খোঁচা খোঁচা সর্বণ খুব কুৎসিত দেখাচ্ছে কি? নকুলেশ্বরের ঘোলাটে চোখ হুড় হুড়ে দুঃখ ছুটে এলো। এমনও সময় গেছে যখন তিনি পিঠ সোজা করে হেঁটে গেলে পথে একটা অনুভূতির সঞ্চার হতো। তাঁর স্পর্শ পাওয়ার জন্য সুন্দরীদের প্রতিযোগিতা দেখে গোপন গর্বে বুক ভরে উঠত। কতজন যে মন দিয়েছিল তাকে। সেই সেমেনের বোন প্রমীলা, সে তো একবারে পাগল হয়ে উঠেছিল তাকে পাওয়ার জন্য। সেই চুপি চুপি দেখা হওয়া, বহরমপুরে গঙ্গার ধারে হাত আঁকড়ে ছুটে যাওয়া দুজনের। একদিন নৌকায় করে দুজনে নবাব প্যালেসেও গিয়েছিলেন। সেদিন কি তাকে প্রথম চুমু খেয়েছিল প্রমীলা? না, সেদিন বোধহয় নয়, তারও অনেক পরে। কিছুতেই ঠিক মনে পড়ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই তো হেমেনরা চলে গেল বহরমপুর থেকে। যাওয়ার আগে সে কি বুক ভাঙা কান্না প্রমীলার। তারপর তার বিয়ে হলো, যুদ্ধ থামলো 45-এ। তখন খোকনের বয়স 4। না, কিছুতেই হিসেব মেলানো যাচ্ছে না। সব কেমন গুলিয়ে যাচ্ছে। অথচ কিছুকাল আগেও কি প্রচণ্ড দাপটে সময়কে চাপকে বেড়াতেন। নকুলেশ্বর ইজি চেয়ারের হাতল খামচে ধরলেন। কবে বিয়ে হয়েছিল তার? খোকনই বা কোন সালে জন্মেছিল? ঠিক ঠিক কিছু মনে পড়ছে না। এবার খুকু এলে জিজ্ঞাসা করতে হবে। খুকুটা অনেক দিন আসছে না। খোকন তো এদিকের রাস্তা ভুলেই গেছে। সেই যে এখানে রেখে গেল, কবে যেন রেখে গেল। নকুলেশ্বরের মনে হলো তিনি যেন সেই সিরাজের আমল থেকে রয়েছেন এখানে। মুর্শিদাবাদের প্রাসাদখানা ভাঙতে ভাঙতে কখনই নিঃসঙ্গ আশ্রয়। কিংবা এই পৃথিবীটাই গুটোতে গুটোতে এখন পাঁচিল ঘেরা দোতলা বাড়ি। এ বাড়ির বাইরে কোথাও কোনো জগৎ নেই। নেই বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আছে শুধু ধোঁয়াশা ভরা কিছু রাজকীয় ছবি। না, ভুল হলো। একজন আরও আছে, যার জন্য সকাল থেকে বসে আছেন। আগের দিন সে আসেনি। টানা টানা দু চোখ তার শান্ত দিঘির মতো, একটু চাপা রং, শ্যামলা রঙেই তাকে মানায় বেশি। পাখির মতো মিহি সুরে কথা বলে, কথা বলে না, যেন গান গায়। কার সঙ্গে তার খুব মিল? প্রমীলার সঙ্গে কি, না অনুরূপার সঙ্গে, নাকি বিনোদিনী, সুপ্রীতি বা মল্লিকা?
অনুরূপা এককালে উদ্দাম ঝগড়া করতো, আমি থাকতেও কেন তুমি অন্য মেয়ের কাছে যাবে, আমি কি কারো থেকে কম সুন্দরী? নকুলেশ্বর গলা খুলে হাসতেন, মিচি মিচি হিংসে করো কেন, তুমি আমার ফিক্সড ডিপোজিট গো, ওরা সব খুচরো অ্যাকাউন্ট। সবাই কি সত্যি খুচরো অ্যাকাউন্ট? একজন বোধহয় নয়, প্রমীলা। প্রথম প্রেম বলেই কি সে আলাদা রয়ে গেল চিরকাল, নাকি তিনি নিজেই বাঁধা পড়েছিলেন সেখানে? অনুরূপার জ্বলে যাওয়া কিছু ছবি তাঁর অ্যালবামে আছে, প্রমীলার কোনো চিহ্নই নেই। শুধু মাঝে মাঝে ভুতুড়ে ছায়ার মতো বুকের মধ্যে একটা আবচামুখ ভেসে ওঠে। শান্ত দিঘিটার জলের সঙ্গে কি তবে প্রমীলার মিল? সেই লাজুক লাজুক তাকানো, টেপা ঠোঁটের হাসি, কোথায় যে হারিয়ে গেল সবাই। 50 বছর একসঙ্গে ঘর করার পরও অনুরূপা কেমন দুম করে ছেড়ে চলে গেল তাকে। শেষ বয়সেও যে বুকে কত অভিমান পুষে রেখেছিল অনুরূপা। নকুলেশ্বর রোজ্জ্বলা আকাশের দিকে তাকালেন, চোখের সামনে শুধুই কিছু রূপলি বুদবুদ। কোথায় আছে অনুরূপা প্রমীলারা? ওই আকাশের ওপারে, নাকি ফিরে এসেছে কাজল চোখ শান্তি দিঘির রূপ ধরে? ওকে প্রথম দিন থেকেই চমকে উঠেছিলেন নকুলেশ্বর। ছেলে ভোলানো হচ্ছে, মুখ মেকালেন সোমেশ্বর। ফোকলা গালে ভারী অদ্ভুত দেখালো সেই মুখবিকৃতি। চাই না মুরগি, ফেরত নিয়ে যাও। নকুলেশ্বর অবিকল বাচ্চাদের মতো ঠোঁট ফোলালেন। হ্যাঁ, এভাবে আমাদের ভোলানো যাবে না। সকলে হাত গুটিয়ে বসে আছেন, সামনে গরম ভাত। হেড অ্যাটেন্ডেন্ট ঘরে ঢুকেও হতবাক চোখে তাকালো। এই দৃশ্য বড় একটা দেখা যায় না। শেষ বয়সে খাওয়ার আসক্তি যে কত হিংস্র সে তো রোজ দেখে। আজ আবার কী নিয়ে গোঁসা হলো আপনাদের? একসঙ্গে মুখ ঘুরিয়ে নিলেন সবাই। নিন নিন, খেয়ে নিন। আজ আপনাদের জন্য খুব বাচ্চা বাচ্চা মুরগি এসেছে, মুখে দিলেই গলে যাবে, চিবোতেও হবে না। আপনারা উঠে গেলে পরের ব্যাচ বসবে। একটা হাতও এগোলো না টেবিলের দিকে। উমানাথ পাশাপাশি বসেছেন, মাঝে মাঝে এ ওর দিকে তাকাচ্ছেন আড়ে টাড়ে। সকালে সেই ঝাঁঝ অনেকটাই ম্রিয়মান। উমানাথ আর একবার সুপ্রকাশকে দেখে বাঁ দিকে বসা দিবানাথের দিকে তাকালেন। এদিক ওদিক দেখছেন দিবানাথ। টেবিলের কোণা ছুঁয়ে থাকা হাতের আঙুলগুলো দপদপ করে কাঁপছে হৃৎপিণ্ডের মতো। প্রচণ্ড খিদের অনুভূতি তার নাড়ি যেন বসটিতে টান দিচ্ছে। সঙ্গীদের মুখের দিকে তাকিয়েও আর বেশিক্ষণ স্থির থাকতে পারলেন না। ভাত তোলার জন্য চামচ টানলেন। আর বসে থেকে কি হবে, নিন শুরু করে দিই। হ্যাঁ, খাওয়া ছাড়া এখন আর কি আছে আপনার? দিবানাথ অপ্রস্তুত চোখে তাকালেন। নকুলেশ্বর অস্ফুটে বলে উঠলেন, টেবিলের দিকে তাকিয়ে দেখেছেন? সকালের পাউরুটির গুঁড়োগুলো পর্যন্ত পড়ে আছে। আমরা যে হেলা ফেলার বস্তু। সুপ্রকাশের বুক নিংড়ে দুঃখী বাতাস গড়িয়ে এলো। আবার কিছুক্ষণ স্তব্ধতার পর একে একে প্লেট টানলেন সকলে। অ্যাটেন্ড্যান্ট মুচকি হেসে ভাত বাড়ল। শেষ পর্যন্ত 10 মিনিটের হাঙ্গার স্ট্রাইক ভেঙেছেন বিদ্রোহীরা। তবে খুব অলসভাবে নড়াচড়া করছে শিরা ওঠা আঙুলগুলো। 8টা মুখের কচকচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোনোখানে। কারুরই খাওয়ায় মন নেই, খেতে হয় তাই খাওয়া। উমানাথ পাতে পড়া মুরগির টুকরোটা অন্যমনস্কভাবে খুঁটলেন। মুখে এক কুচি মাংস ফেলার সময় চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল ঝরে পড়ল থালায়। দৃশ্যটা সুপ্রকাশের নজর এড়ালো না। গলার কাছে তাঁর আবার একটা ডেলা দলা পাকাচ্ছে। ওটা কফ না কষ্ট ঠিক বুঝতে পারলেন না। বাঁ হাত ঘুরিয়ে উমানাথের পিঠে রাখলেন। আমাকে মাফ করে দিন উমাবাবু, যেতে দিন। উমানাথ দাঁতের পাটি ঘষে নিজেকে সামলাতে চাইলেন। বাঁ হাতের তালুতে আলগোচে মুছে নিলেন চোখ। আসলে আপনার কাকাতুয়াটা পাশে বসে কলকল করলে এত ভালো লাগে। আপনার মুনিয়া পাখিটা কি কিছু কম নাকি?
ওর একটু পাশে বসবে, একটু কপাল টিপে দেবে, হাত রাখবে পিঠে, এটা কি খুব বেশি চাওয়া? শিবসুন্দর হঠাৎ বলে উঠলেন, ওদের হাত মুখের চামড়াগুলো ছুঁয়ে দেখেছেন কীরকম নরম সতেজ? সোমেশ্বর উদাস হলেন। ঠিক বলেছেন, ঝরে যাওয়া পড়ে গাছের যে নতুন পাতা গজায় অবিকল সেরকম। মনে হয় ওরা ছুঁয়ে দিয়ে এলেই আমাদের শুকিয়ে আসা চামড়েগুলো, ওহ কি নরম শরীর। নকুলেশ্বর হাত গুটিয়ে বসলেন। সে শরীর থেকে কি তীব্র মেহেলি গন্ধ। মনে হয় এক ঝড়ের ধাক্কায় 60টা বছর পেছনে ফিরে গেছি। নিজেদের আবার নতুন করে পুরুষ বলে ভাবতে ভালো লাগে। শিবসুন্দর আস্তে আস্তে ঝুলন্ত টাইটা নামালেন কোলের উপর। শুধু পুরুষ কেন নকুলেশ্বর বাবু, পুরোপুরি একটা মানুষ বলে মনে হয় নিজেকে। এসব কি আর বোঝে সুপার ছোকরা? সব বোঝে, তবু ওদের আজ আসতে দিল না ওপরে। সুপ্রকাশ ঘাড় জাগালেন, ইচ্ছে করে আসতে দিল না। হতাশা থেকে অভিমান, অভিমান থেকে ক্ষোভ, সেই ক্ষোভ রাগ হয়ে ছিটকে বেরোতে শুরু করলো ক্রমশ। প্রথমে সোমেশ্বর উঠে দাঁড়ালেন। আমি মুরগি খাবো না, আমিও খাবো না। প্লেট ঠেলে সরিয়ে দিল নকুলেশ্বর। আমিও না। এই তুলে নিয়ে যাওয়া সামনে থেকে খাবার। সকলে একসঙ্গে দাঁড়িয়ে পড়েছে। বাইরে থেকে আরেকজন অ্যাটেন্ড্যান্ট হট্টগোল শুনে ঘরে এলো। কি হলো? না খেয়ে উঠে পড়ছেন যে? মাংস কি সেদ্ধ হয়নি? হয়েছে, খাবো না। সুপারকে ডাকো, আমরা কৈফিয়ত চাই। উমানা চিৎকার করে উঠলেন। কৈফিয়ত? কিসের কৈফিয়ত? হতভম্ব মুখে টাকালো অ্যাটেন্ড্যান্টরা। দিব্যি তো সকলে খেতে শুরু করেছিল, আবার কি হলো? সত্যি বুড়োদের নিয়ে পেরে ওঠা দায়। যখন তখন রং বদলায় মেজাজের। পাখিগুলোকে আজ ওপরে পাঠালে না কেন? শিবসুন্দর লাঠি ঢুকলেন মেঝেতে। ভেবেছ এভাবে পরিদের সরিয়ে রাখা যায়? অনেক দিন পর মিলিটারি হুঙ্কার ছাড়লেন সোমেশ্বর। জবাব দিতে হবে, কেন পাঠাওনি ওদের? আমি আজ রজনীগন্ধার গন্ধ পেলাম না। কেন এভাবে ঠকানো হলো আমাকে? একসঙ্গে হল্লা করছে সকলে। ব্যাপারটা বুঝে উঠতে কিছু সময় লাগলো অ্যাটেন্ডেন্টদের। কলেজের মেয়েগুলো আজ ওপরে আসেনি, তাই এত গোঁসা? একজন চোখ টিপল। ওরা তো আজ সবাই মিলে তপনজ্যোতিবাবুর সেবা করে গেল। কেন কেন? বাঁরে ওর বেশি অসুখ যে। ও, আমরা বুঝি খুব সুস্থ? অবোধ বালকের মতো গাল ফোলালেন সুপ্রকাশ। কাল রাতে আমার টান ওঠেনি? ভোর হওয়া অবধি বসেছিলাম বিছানায়, তার বেলা? আমার তো 3 দিন ধরে জ্বর আসছে। নকুলেশ্বর গজগজ করে উঠলেন। মুখে কোনো স্বাদ নেই, কিছু ভাল লাগে না, তার বেলা? হেড অ্যাটেন্ড্যান্ট এতক্ষণে গম্ভীর হলো। কিসে আর কিসে, আপনাদের সঙ্গে তপনবাবুর তুলনা? জানেন কাল রাত থেকে ওর অক্সিজেন চলছে। তা বলে সবাই ওর কাছে চলে যাবে? যাবে না। ডাইং পেশেন্ট, অ্যাটেন্ড করলে ওরা যে বেশি নম্বর পায়। মানে? বিস্ময়ে সবকটা মুখ ঝুলে পড়ল হঠাৎ। মানে আর কি? আপনাদের সঙ্গ দিয়ে গেলে ওরা যা নম্বর পায় তার ডবল পাবে ডাইং পেশেন্টের সেবা করলে। এমনি এমনি ওরা আসে না আপনাদের কাছে, বুঝলেন? একা মনে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছেন জয়মোহন। আজ একটু বেশিই হেঁটেছেন। এবার ফেরার পালা। বিকেলের অনেক আগেই পথে বেরিয়েছিলেন। অন্যান্য দিন নকুলেশ্বর উমানাথ সঙ্গে থাকেন, কিংবা সোমেশ্বর বা শিবসুন্দর। আজ তিনি একা। সঙ্গীরা সব দুপুরের পর নিষ্পন্দ বসে আছেন যে যার জায়গায়। বাজে পোড়ো একটা জীর্ণ গাছ যেন। বেরোনোর আগে জয়মোহন বার কয়েক ডেকেও ছিলেন,
কেউ সাড়া করেনি। ময়দানের কাছাকাছি পৌঁছে জোরে জোরে শ্বাস নিলেন জয়মোহন। এত ভেঙে পড়ার কি আছে? ফর্ম পড়ে গেলে রিটায়ার করাই তো নিয়ম। এখন কি আর ধারে কাছে আসে? এটুকু মানতে না পারলে বাঁচারই কোনো মানে হয় না। এই যে তার খোঁজ নিতে ভাইপো ভাইজিরা আসে না, তাতে কি এসে গেল? পুষিয়ে রাখলেই অভিমান বাড়ে। হলো না তো হলো না। যতদিন সামর্থ্য ছিল হাসি মুখে করে গেছেন সবার জন্য। জীবনে একমাত্র দরকার স্পোর্টসম্যান স্পিরিট। তার সঙ্গীদের ভেতরে এই জিনিসটারই বিশেষ অভাব। সামান্য ছোটোখাটো ব্যাপারে এরা এত বেশি হতাশ হন। সেই যে বছর ফর্ম থাকা সত্ত্বেও জোর করে বসিয়ে দেওয়া হয়েছিল তাকে, বলা হলো অনেক খেলেছ, এবার রিটায়ার করো। সেদিনের যন্ত্রণা কি কোনো কিছুর থেকে কম? মেনে তো নিয়েছিলেন। হ্যাঁ, এই মেনে নেওয়ার নামই শান্তি। কবজি উঁচু করে ঘড়ি দেখলেন জয়মোহন। দিনের আলো ক্রমশ নিঃশেষ হয়ে আসছে। কিছু দূরে ভিক্টোরিয়ার কালো পরীর মাথায় পাতলা স্বরের আস্তরণ। রাস্তার দুধারে ফ্লোরেসেন্ট বাতিগুলো একসঙ্গে দপদপ জ্বলে উঠল। জয়মোহন পেছন ফিরলেন। নিয়মমাফিক মানুষের ভিড়ে দিন শেষে রাস্তাঘাট গমগম। দুটো অল্পবয়সী ছোকরা তাকে ধাক্কা দিয়ে চলে গেল। এত অন্যমনস্ক হয়ে পড়ছেন কেন? বুঝতে পারছেন না। সতর্ক থাকলে তিনি আগেই ডজটা মারতে পারতেন। হঠাৎ ঝাঁকুনিতে পিঠে সামান্য খোঁচা লেগে গেছে। ব্যথাটা ফিরে আসবে নাকি? জয়মোহন প্রাণপণে কষ্ট ভুলতে চাইলেন। বিশাল রাজপথ গাড়িতে গাড়িতে থই থই। এক মহিলা বাচ্চা কোলে রাস্তা পার হওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছে। জয়মোহন টান টান হলেন। মহিলা কি কিছুতেই ওপারে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে। ওই তো ডান দিকটা খালি হয়েছে। উত্তেজনায় জয়মোহনের হাত মুঠো হয়ে গেল। আরেকটু, আরেকটু, সাবাস! বাঁ দিকের মারুতিকে থমকে দিয়ে পার হয়ে গেল মহিলা। জয়মোহন শ্বাস ফেললেন। ভেতরে ভেতরে আত্মবিশ্বাস আবার গভীর হচ্ছে। সামনে একটা টিভির দোকানে থোকা ভিড়। ভালো কোনো খেলা দেখাচ্ছে নাকি? ভিড় ঠেলে এগোতেই জয়মোহন ওদের মুখোমুখি পড়ে গেলেন। তাদের বৃদ্ধাবেশে আসা দুটি মেয়ে বেরিয়ে আসছে দোকান থেকে। সঙ্গে জিন্স পরা এক যুবক। এই মেয়ে দুটোকে নিয়েই সকালে সুপ্রকাশ সুমানাথের ঝগড়া লেগেছিল না? জয়মোহন দাঁড়িয়ে গেলেন। এরা বোধহয় আজ আসেইনি। কি গো, কেমন আছো? অজান্তে গেঞ্জির কলার ঠিক করলেন জয়মোহন। লম্বা স্কার্ট পরা মেয়েটি থমকে দাঁড়িয়েছে। জয়মোহন দুগাল ছড়িয়ে হাসলেন। টিভিতে ফুটবল দেখছিলে বুঝি? আমাকে কিছু বলছেন? সরল নিষ্পাপ চোখে তাকালো মেয়েটি। জয়মোহন ঢোক গিললেন। এরা কি তবে তাকে চিনতে পারছেন না? নাকি জিন্স পরা তরুণের সামনে? আমি জয়মোহন দত্ত। আপনাকে তো ঠিক, মানে হ্যাঁ, কোথায় খুব দেখেছি। মেয়েটি অপ্রতিভ হাসল। বাহ, আগেরবার আমাদের ওল্ড হোমে এসে কত গল্প করেছিলে মনে নেই? সেই পেলে ইউসুফের গল্প। সালোয়ার পরা মেয়েটির ঠোঁট পাঁপড়ি মেলল এবার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছি। কেমন আছেন? ভালো। প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি প্রথমটা ঠিক রিকালেক্ট। জয়মোহন নিষ্পলক তাকালেন। যৌবনের স্মৃতিশক্তি কি বার্ধক্যের থেকেও কম? ওরা আবার উড়ে যাচ্ছে, হাসছে ঝর্ণার মতো। কি যেন বলল। ছোকরাটি ঘুরে তাকালো, হেসে উঠল জোরে। জয়মোহন কাঠ হয়ে গেলেন। 50 বছর পরে নতুন করে একটা অপমানের স্রোত বয়ে গেল দুর্বল সিঁড়ি দাঁড়া বেয়ে। দুপুরে অ্যাটেন্ডেন্টদের কথা শুনেও এমনটা হয়নি। মেয়ে দুটো তাকে একদমই আলাদা করে চিনতে পারেনি। বলে দেওয়ার পরও চিনেছে কি? নাকি ভদ্রতা করে কথা বলে গেল? নেশাগ্রস্তের মতো হাঁটছেন জয়মোহন। তিনি যে একটা স্বতন্ত্র মানুষ, ইট কাঠ পাথর নন, যাঁর এই পৃথিবীতে একটা আলাদা অস্তিত্ব আছে,
তাকেই কেমন খেলার ছেলে অবহেলা করে চলে গেল মেয়ে দুটো। মাথা ঘুরছে বন বন করে, শিরদাঁড়া ভেঙে আসছে। টলতে টলতে কখন হোমের গেটে চলে এসেছেন নিজেও টের পাননি। বাইরের পৃথিবীতে যদি এখন জমজমাট সন্ধ্যা, তাদের কম্পাউন্ডে এখন রাত নিশুত। অফিস ঘরের সামনে ঝুলন্ত বাতিটা টিম টিম জ্বলছে। সবুজ লন জুড়ে থমথম নির্জনতা। জীবনে আজ প্রথম ঝুঁকে পড়ে হাঁটছেন জয়মোহন। এখনই শুয়ে পড়া দরকার। হৃৎপিণ্ড ওঠানামা করছে হাঁপড়ের মতো। অফিস ঘর ছাড়িয়ে প্যাসেজে ঢুকলেন। আরেকটু এগোলেই সিঁড়ি, কিন্তু এ কি, সিঁড়ির পথ খুঁজে পাচ্ছেন না কেন? অসহায়ভাবে চারদিকে তাকালেন। গোটা কয়েক ঘর পেরোলেই একেবারে শেষ প্রান্তে সিকরুম। পায়ে পায়ে এগোলেন সেদিকে। ঝাঁঝালো ওষুধের গন্ধে মাথা অবশ হয়ে আসছে। ঘুমের ভেতর ভাঁটা মানুষের মতো জয়মোহন সিকরুমের দরজায় কখন পৌঁছে গেছেন। পর্দা সরাতেই দেখলেন তপনজ্যোতির বিছানা ঘিরে ছায়া ছায়া অন্ধকার। না, অন্ধকার নয়, সুপ্রকাশ, শিবসুন্দর, সোমেশ্বর আর নকুলেশ্বররা সকলে মিলে অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছেন তপনজ্যোতিকে ঘিরে। কি যেন অলৌকিক স্বরে ডাকলেন, আসুন জয়মোহন। জয়মোহন এক ঘোরের মতো এগোলেন যেন। তপনজ্যোতি চলে যাচ্ছেন। বুকের ভেতর শেষ বাতাসটুকু ভয়ঙ্কর ঘড় ঘড় শব্দে নিজেকে জানান দিল। তপনজ্যোতির খুব কাছে গিয়ে জয়মোহন বলে দিতে চাইলেন, পরি প্রজাপতিরা কেউ সত্যি নয় হে তপন, আসলে আমরাই সত্যি। এই আমি, আপনি, আমরা সকলে। কোনো আওয়াজই ফুটল না গলায়। নীরব মূর্তিগুলোর পাশে আরও একটা ছায়া হয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকলেন শুধু।